আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের সমরবিদ্যা বা যুদ্ধকৌশলকে একেবারে খোলনলচে বদলে দিচ্ছে। একটু ভাবুন তো, অবিশ্বাস্য রকমের সস্তা কিছু প্রযুক্তি কিভাবে দুনিয়ার সবচেয়ে দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে চোখের পলকে অকেজো করে দিচ্ছে। চলুন সেটাই আজ আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। আধুনিক সংঘাতের অর্থনৈতিক হিসাবটা কিন্তু সত্যিই অদ্ভুত। আকাশে উড়ন্ত সস্তা একটা প্লাস্টিকের টুকরোকে ধ্বংস করতে খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। মানে ব্যাপারটা অনেকটা কামান দাগিয়ে মশা মারার মতো, তাই না? এই যেমন ধরুন, মাত্র $20,000 একটা ড্রোন ঠেকাতে ফায়ার করা হচ্ছে $40 লক্ষ আস্ত একটা প্যাট্রিয়ট মিসাইল। তো এই ব্যাপারটাকে বলা যায় অপ্রতিসম যুদ্ধের খরচ, অনেকটা যেন আকাশে ডেভিড আর গোলিয়াথের লড়াই। এই যে বিপুল আর্থিক বৈষম্য, এটা কিন্তু শক্তিশালী দেশগুলোর সামরিক ভাণ্ডারকে খুব দ্রুত নিঃশেষ করে দিচ্ছে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের সবচেয়ে বড় কৌশলই হল পরাশক্তিগুলোকে আর্থিকভাবে একেবারে রক্তশূন্য করে ফেলা। সস্তা এবং অপ্রচলিত হাতিয়ার দিয়ে দামি প্রতিরক্ষাকে হার মানানোর এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখি যখন মাত্র $5,000 একটা সাধারণ ড্রোন, মাত্র $5,000 ড্রোন $50 লক্ষ একটা শক্তিশালী ট্যাঙ্কে পুরোপুরি ধ্বংস করে দেয়। ভাবা যায়? এবার চলুন একটু পেছনে ফিরে যাই। ড্রোনের 100 বছরের ইতিহাস, কিভাবে এরা নিছক টার্গেট থেকে আজকের টার্মিনেটরে পরিণত হল। পাইলটবিহীন এই উড়োযানগুলোকে খুব আধুনিক কোনো আবিষ্কার মনে হলেও এর ইতিহাস কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। 1917 সালের প্রথম এরিয়াল টার্গেট টেস্ট থেকে শুরু করে 1935 সালে এগুলো মিলিটারি ট্রেনিংয়ের টার্গেট হিসাবে ব্যবহৃত হয়। এরপর 1960 সালে মার্কিন স্পাইপ্লেন বিধ্বস্ত হওয়ার পর পাইলটবিহীন প্রযুক্তিতে রীতিমতো বিশাল বিনিয়োগ আসতে শুরু করে। কারণ একটা ড্রোন বিধ্বস্ত হলে পাইলট ধরা পড়ার বা বড় কোনো কূটনীতিক বিপর্যয়ের ঝুঁকি থাকে না। আর 2011 সালে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার মতো জটিল নজরদারির কাজে ড্রোনের যে কি অভাবনীয় সাফল্য, তা তো পুরো বিশ্বই দেখেছে। এরপরই আসে DIY বা ডু ইট ইয়োরসেলফ ড্রোনের যুগ। এখন অবস্থা এমন যে চাইলেই যে কেউ নিজের একটা বিমান বাহিনী বানিয়ে ফেলতে পারে। প্রযুক্তি কিন্তু শুধু আর বড় বড় দেশের সরকারের হাতেই আটকে থাকেনি, খুব দ্রুত এটা বিভিন্ন নন স্টেট অ্যাক্টর বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে গিয়েছে। নিজস্ব প্রযুক্তিতে বানানো সাধারণ ড্রোনের ক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় 2019 সালে। মাত্র 10টি, ঠিকই শুনছেন, মাত্র 10টি সস্তা ড্রোন ব্যবহার করে সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। সর্বাধুনিক সব রাডার সিস্টেম থাকার পরও ওই হামলায় তাদের তেল উৎপাদন এক ধাক্কায় ঠিক অর্ধেক বা 50% কমে গিয়েছিল। 1400%। সংখ্যাটা একটু খেয়াল করুন। 2018 থেকে 2023 সালের মধ্যে রাষ্ট্রক্ষমতায় না থাকা বিভিন্ন গোষ্ঠীর ড্রোন ব্যবহারের পরিমাণ ঠিক এতটাই বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট থেকে সাধারণ টিউটোরিয়াল দেখে আর খুব সস্তা পার্টস কিনে মাত্র কয়েক বছরের ব্যবধানে ড্রোন ব্যবহারকারী এমন গোষ্ঠীর সংখ্যা 6টি থেকে লাফিয়ে একেবারে 91টিতে গিয়ে ঠেকেছে। পরিস্থিতি আসলে এতটাই বদলে গেছে যে বিশ্বের পরাশক্তিগুলো এখন শত্রুপক্ষের সস্তা প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে বাধ্য হচ্ছে। মানে অন্যের জিনিস খুলে দেখে নিজেরা বানানো। যেমন ধরুন, ইরানের শাহেদ ড্রোনের কার্যকারিতা দেখে যুক্তরাষ্ট্র নিজেদের জন্য মাত্র $35,000 খরচে লুকাস নামের একটা বাজেট বান্ধব ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন তৈরি করে ফেলেছে। তো এবার দেখা যাক একটা কামিকাজি ড্রোনের ভেতরে আসলে কি থাকে, যাকে অনেকেই বলছেন গরিবের ক্রুজ মিসাইল। সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতে অত্যন্ত কার্যকর প্রমাণিত হওয়া এই ড্রোনগুলোর কাজ করার ধরনটা কিন্তু বেশ অভিনব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি কামিকাজি পাইলটদের মতো প্রথমে এগুলোকে লুকানো কোনো ট্রাক থেকে খুব গোপনে লঞ্চ করা হয়। আকাশে ওঠার পর এর রকেট বুস্টারটা খুলে পড়ে যায় আর পিস্টন ইঞ্জিন চালু হয়। প্রথাগত র্যাডার সিস্টেমকে পুরোপুরি বোকা বানানোর জন্য এই ড্রোনগুলো মাটির একদম কাছাকাছি বা অনেক নিচ দিয়ে উড়ে যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যখন একসাথে বিশাল ঝাঁকে ঝাঁকে এই ড্রোনগুলো আক্রমণ করে, তখন বিশ্বের সেরা সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ে। আয়রন ডোম বা প্যাট্রিয়টের মতো সিস্টেমগুলো মূলত অনেক দ্রুতগতির মিসাইলকে ধ্বংস করার জন্য ডিজাইন করা। ড্রোনের ধীর গতি ফাস্ট অবজেক্ট ফিল্টারগুলোকে খুব সহজেই পাশ কাটিয়ে যায়। একসাথে আকাশে এতগুলো ড্রোন দেখে রাডার যেন বুঝতেই পারে না কোনটাকে আগে ধ্বংস করবে। আর ঠিক এই সুযোগটা নিয়েই এরা ভারী বিস্ফোরক নিয়ে সোজা টার্গেটে গিয়ে আঘাত হানে। মাত্র 700, এক বছরে অত্যাধুনিক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ঠিক এই পরিমাণই উৎপাদন করা সম্ভব হয়।
এখন চিন্তা করুন, প্রতিপক্ষ যখন মাত্র এক সপ্তাহে কয়েক হাজার সস্তা ড্রোন লঞ্চ করতে পারে, তখন ইন্টারসেপ্টর উৎপাদনের এই চরম সীমাবদ্ধতা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কতটা বিশাল দুর্বলতা হয়ে দাঁড়ায়। তাহলে ড্রোন বনাম ফাইটার জেট, আর সবচেয়ে বড় প্রশ্ন, মানব জীবনের মূল্য। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, ড্রোন যখন এত সস্তায় আর এত বেশি কার্যকর, তখন আধুনিক সামরিক বাহিনীগুলো কেন এখনও ফাইটার জেটের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে? এর উত্তরটা আংশিকভাবে লুকিয়ে আছে মানব জীবনের বিশাল ঝুঁকি এবং খরচের মধ্যে। এই তো কিছুদিন আগে ভূপাতিত হওয়া একজন মাত্র পাইলটকে উদ্ধার করার জন্য একটা সামরিক বাহিনীকে একাধিক বিমান আর হেলিকপ্টার হারাতে হয়েছে, সাথে দিনের পর দিন চালাতে হয়েছে অত্যন্ত বিপজ্জনক এক অভিযান। ড্রোনের ক্ষেত্রে কিন্তু পাইলট হারানোর এই ঝুঁকিটা একেবারেই নেই। তবে একটা আধুনিক ফাইটার জেটের প্রয়োজনীয়তা কেন এখনও অপরিহার্য, তা এই ডেটাগুলো দেখলে বেশ সহজেই বোঝা যায়। একটা জেটের প্রচণ্ড গতি আর বিপুল পরিমাণ ভারী অস্ত্র বহন করার ক্ষমতার সাথে ড্রোন কিন্তু কোনোভাবেই পাল্লা দিতে পারে না। যেখানে ড্রোন অল্প পেলোড নিয়ে ধীরগতিতে ওড়ে, সেখানে ফাইটার জেট কয়েক হাজার কেজি পেলোড নিয়ে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে যেতে পারে। এটা সত্যি একটা বিশাল পার্থক্য। এছাড়াও আরেকটা বড় ব্যাপার হলো, রিমোট কন্ট্রোল দিয়ে চালানো ড্রোনের সিগন্যাল জ্যাম হয়ে যাওয়ার বা হ্যাক হওয়ার একটা বড়সড় ঝুঁকি সবসময় থাকে। মাটির অনেক গভীরে আঘাত করতে পারে এমন ভারী বাংকার বস্টের বোমা নিক্ষেপ করা, এবং যে কোনো মুহূর্তে অত্যন্ত সুরক্ষিত ও জটিল মিশনের জন্য একজন প্রশিক্ষিত মানব পাইলট বা ফাইটার জেটের বিকল্প আসলে এখনও তৈরি হয়নি। এবার আসি ভবিষ্যতের যুদ্ধের কথায়, যেখানে মূল মন্ত্র হল হয় মানিয়ে নাও, নয়তো বিলুপ্ত হও। ফাইটার জেটের এই প্রয়োজনীয়তা থাকার পরেও একটা নির্মম সত্যি হল, স্বয়ংক্রিয় আর রিমোট প্রযুক্তি আকাশযুদ্ধকে স্থায়ীভাবেই বদলে দিয়েছে। যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় একজন ড্রোন কমান্ডারের নিজের মুখের কথা শুনলেই বিষয়টা পরিষ্কার হয়। তিনি বলেছেন, ২০২২ সালে এটা ছিল পদাতিক বাহিনীর যুদ্ধ, কিন্তু আজ এর অর্থে কি হল ড্রোনের লড়াই। খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধ যে মাটি থেকে পুরোপুরি আকাশে উঠে গেছে, এই কথাটা তা একদম নিখুঁতভাবে তুলে ধরে। যুদ্ধের এই অনিবার্য পরিবর্তনের কথা মাথায় রেখেই বিশ্বের বিভিন্ন দেশ এখন অত্যন্ত সক্রিয়ভাবে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। শুধু নিজেদের দেশের ভেতরে ড্রোনের উৎপাদন বাড়াতেই যুদ্ধপূর্ব প্রতিরক্ষা বাজেটের ৩ গুণ বেশি বিনিয়োগ করা হচ্ছে এখন। যেমন ধরুন, ভারত সরকার ২০২৬-২৭ সালের মধ্যে স্থানীয় ড্রোন শিল্পে $৪৭০ মিলিয়ন এক বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছে। তো আজকের এই আলোচনা থেকে সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কি? অপ্রতিসম যুদ্ধের এই যুগে নতুন সস্তা প্রযুক্তির সাথে মানিয়ে নিতে না পারলে একসময়ের মহাশক্তিশালী সামরিক বাহিনীগুলোও কিন্তু নোকিয়ার মতোই হারিয়ে যাবে। প্রশ্ন হল, এই সস্তা অথচ প্রাণঘাতী উড়ন্ত বিপ্লবের সাথে আধুনিক সামরিক পরাশক্তিগুলো কি আদৌ খাপ খাইয়ে নিতে পারবে, নাকি সময়ের গর্বে হারিয়ে যাবে?